গুড মর্নিং স্টুডেন্টস। আমি ডক্টর অমৃতেন্দ্র দত্ত তোমাদের এসএলএসটি বায়োলজি ফিজিওলজি পার্টে ক্লাস নিচ্ছি। তো আগের দিন যে ক্লাসটা আমাদের চলছিল কন্টিনিউ হচ্ছিল সেইটা একটু ইনকমপ্লিট ছিল, আজকে সেটা আমরা কমপ্লিট করব। ব্লাড অ্যান্ড ইটস কম্পোনেন্টস অর্থাৎ রক্ত আর তার উপাদান নিয়ে যে ক্লাসটা হচ্ছিল সেই ক্লাসটা আমরা যে কন্টিনিউ করে কমপ্লিট করব। তোমরা ক্লাসটা জয়েন করো, দেখো, যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করবে, অবশ্যই কোয়ারি করবে, তার অ্যান্সার আমি দিয়ে দেবো। আচ্ছা, এই সাইডটা থেকে আমাদের শুরু হবে। এখানে আমরা কি দিয়েছি, ছবিটা যদি আমরা দেখি আগে, এটা একটা বনের ছবি দিয়েছে, ঠিক আছে, এবং সেই বনের ভেতরটা যে ব্লাড ভেসেলস রয়েছে তার ছবিও দিয়েছে। এটা আমি আলাদা করে দেখাচ্ছি একটু পরে। তার আগে আমরা দেখি কি বলছে, যে আমাদের যে রক্তকণিকা মানে কী কী ছিল। রক্তকণিকা মানে হচ্ছে গিয়ে আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেট, অর্থাৎ লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা আর হচ্ছে গিয়ে আমাদের শ্বেত রক্তকণিকা। এই তিনটে বলছে আমাদের হাড় থেকে, হাড় মানে আমরা ভালো কথা বলতে পারি অস্থি থেকে, অস্থি থেকে উৎপন্ন হয়। এবং অস্থির মধ্যে কি থাকে, অস্থি মজ্জা বা বোন ম্যারো, নাম তোমরা শুনেছ, রক্তকণিকা তৈরির স্থান। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমার কোশ্চেন আসবে সোর্স অফ আরবিসি কী, বা সোর্স অফ ডাব্লিউবিসি কী, বা সোর্স অফ প্লেটলেট কী, অর্থাৎ রক্তের যে কোনো কণিকার যদি বলে যে উৎপত্তি উৎস কী, তোমরা উত্তর করবে বোন ম্যারো। বিশেষ করে কি বোন ম্যারো করবে, রেড বোন ম্যারো। হ্যাঁ, রেড বোন ম্যারো অর্থাৎ লাল অস্থি মজ্জা, রেড বোন ম্যারো, ইয়েলো নয় কিন্তু, লাল অস্থি মজ্জা, রেড বোন ম্যারো। সেখান থেকে আমার যে কোনো প্রকার রক্তকণিকা তৈরি হচ্ছে। এবার যে প্রসেসে তৈরি হয়, এটা একটা কোশ্চেন দেখো, যে প্রসেসে তৈরি হয় তাকে বলা হয় হেমাটোপোয়েসিস। অর্থাৎ তোমায় যদি জিজ্ঞেস করে লোহিত রক্তকণিকা কোন পদ্ধতির মাধ্যমে রেড বোন ম্যারো থেকে, লাল অস্থিমজ্জা থেকে তৈরি হচ্ছে, তখন তোমরা বলবে হেমাটোপোয়েসিস নামে একটা পদ্ধতির মাধ্যমে তৈরি হচ্ছে। এবার হেমাটোপোয়েসিসকে ভাঙলে কি দেখা যাচ্ছে, হেমাটো এই দেখো, আমি যদি ভাঙি এখানটা, হেমাটো আর এটা হচ্ছে কি পোয়েসিস। তাহলে হেমাটো মানে হচ্ছে রক্তকণিকা, আর পোয়েসিস মানে হচ্ছে তৈরি করা। তার মানে নামের মধ্যেই লুকিয়ে আছে উত্তর। হেমাটোপোয়েসিস মানে হচ্ছে রক্তকণিকা তৈরি করা হচ্ছে। আর তাহলে এটা হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে রক্তের কোষীয় উপাদানগুলি গঠিত হয়। তাহলে এখান থেকে আমরা দুটো কোশ্চেন পেয়ে গেলাম। একটা হচ্ছে গিয়ে রক্তকণিকার উৎপত্তি কোথায়, উৎপত্তি হচ্ছে গিয়ে আমাদের রেড বোন ম্যারো বা লোহিত অস্থিমজ্জা বা লাল অস্থিমজ্জা, এবং কোন পদ্ধতির মাধ্যমে তৈরি হচ্ছে সেই পদ্ধতির নাম হচ্ছে গিয়ে আমাদের হেমাটোপোয়েসিস। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে হেমাটোপোয়েসিস ভ্রূণের প্রাথমিক পর্যায় থেকে শুরু হয় এবং সারা জীবন হতে থাকে। তার মানে তুমি যদি বলো যে স্যার লোহিত রক্তকণিকা যে তৈরি হচ্ছে বা রক্তকণিকা যে তৈরি হচ্ছে সেটা কি আমরা জন্মানোর পর থেকে তৈরি হচ্ছে, না জন্মানোর পর থেকে তৈরি হচ্ছে না, এটা আমাদের ভ্রূণ অবস্থাতেই তৈরি হচ্ছে। অর্থাৎ যখন আমরা মায়ের উদর গহ্বরে জরায়ুর মধ্যে রয়েছি, ভ্রূণ অবস্থায় রয়েছি, যখন একটা শিশু পূর্ণাঙ্গ শিশুরূপে জন্ম নেয়নি, তখন থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে এই হেমাটোপোয়েসিস শুরু হয়ে যাচ্ছে। তাহলে এখানে আরেকটা কোশ্চেন পেলে যদি জিজ্ঞেস করে হেমাটোপোয়েসিস কবে শুরু হয়েছে, তখন বলবে ভ্রূণ অবস্থাতেই কিন্তু হেমাটোপোয়েসিস শুরু হয়ে গেছে। তাহলে তিনটে কোশ্চেন আমরা পেলাম। আবার বলছি, একটা হচ্ছে রেড বোন ম্যারো বা লোহিত অস্থিমজ্জা, এখান থেকে রক্তকণিকা তৈরি হচ্ছে। 2 নম্বর হচ্ছে গিয়ে রক্তকণিকা তৈরির পদ্ধতির নাম কি, পদ্ধতির নাম হচ্ছে গিয়ে হেমাটোপোয়েসিস। এবং হেমাটোপোয়েসিস কখন থেকে শুরু হয়, না ভ্রূণ অবস্থা থেকেই হেমাটোপোয়েসিস শুরু হয়। নেক্সট কি, রক্তকণিকা লোহিত অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়, একটু আগেই বলেছি আমি। এই লোহিত অস্থিমজ্জা হচ্ছে এই যে লিখে দিয়েছি আমি, রেড বোন ম্যারো, এই জায়গাটা। ওকে, তাহলে এটা তরুণ রক্তকণিকা হাড়ের তন্তুময় জালের, তাকে বলে ফাইব্রিলার নেটওয়ার্ক, এখান থেকে ভিতরে গঠিত হয় এবং পরে হাড়ের সাথে সংযুক্ত রক্তনালীতে পৌঁছায়, সেখান থেকে তারা সারা শরীরে সঞ্চালিত হয়। ওকে, তাহলে লোহিত অস্থিমজ্জা থেকে তৈরি হয়, দিয়ে সারা শরীরে সঞ্চালিত হয়। এবার এই ছবিটা যদি আমরা ভালো করে দেখি, এই পার্টিকুলার এই অংশটাকে বলা হয় কম্প্যাক্ট বোন, কম্প্যাক্ট বোন, এবং এই অংশটার নাম হচ্ছে গিয়ে স্পঞ্জি বোন। এগুলো কিন্তু কোশ্চেন আসবে, আমি আলাদা করে আবার একটা ছবি দেখাচ্ছি। এই অংশটার নাম হচ্ছে কি স্পঞ্জি বোন। তাহলে একটা হাড়ের, একটা ধরো এই হাড়টা হচ্ছে বড় একটা হাড়, কোন হাড়, না এই হাড়টার নাম হচ্ছে গিয়ে হিউমেরাস। হিউমেরাস মানে কোনটা, না আমার যেটা আপার আর্ম, ঊর্ধ্ববাহু আপার আর্মের যে হাড়টা, অর্থাৎ এই যে হাড়টা, পার্টিকুলার এই হাড়টা এখান থেকে এতটা পর্যন্ত, মানে কাঁধ থেকে কোনই পর্যন্ত যে হাড়টা, তাকে আমরা বলছি গিয়ে আমার হিউমেরাস বলছি। ঠিক আছে, হ্যাঁ, হাই দেবাশিস, ঠিক আছে, হাই, ক্লাসটা মন দিয়ে করো।
সবাই মন দিয়ে করো, যারা যারা দেখতে পাচ্ছি না আমি বলছি, তনুশ্রী, শুভ, চন্দ্রিমা, বিশ্বজিৎ, দেবাশিস আছে, সবাই মন দিয়ে ক্লাস করো, এবং যেখানে ডাউট হবে, কোনো কোশ্চেন হবে, সেইগুলো আমার জিজ্ঞেস করে নেবে। আশা করি কোশ্চেন হবে না, আমি এমনভাবেই পড়াবো তোমাদের কোনো ডাউট ক্লিয়ার কোশ্চেন থাকবে না, কারণ আমি তো কলেজ লেভেলে পড়াই, অনার্স লেভেলেই পড়াবো আমি, কোনো অসুবিধা হবে না। তাও বলছি, যদি তোমাদের কোনো ডাউট বা কোশ্চেন মনে হয়, সেটা এসসি সংক্রান্ত হতে পারে, এমনি হতে পারে, অবশ্যই আমাকে কিন্তু জিজ্ঞেস করে নেবে। আচ্ছা, এবার তাহলে আমার হাড়ের মধ্যিখানটাকে কী বলো, কম্প্যাক্ট বোন, স্পঞ্জি বোন, তাহলে হিউমেরাসের ক্ষেত্রে এই দুটো ব্যাপার। এবার এই কম্প্যাক্ট বোনের ভেতরে এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, কম্প্যাক্ট বোনের ভেতরে এই যে চ্যানেলটা পার্টিকুলার, এইটার নাম হচ্ছে হ্যাভারসিয়ান চ্যানেল, হ্যাভারসিয়ান ক্যানেল। তার মানে আমরা বলতে পারছি যে ভেতরটা হ্যাভারসিয়ান ক্যানেল। আচ্ছা দেখো, এখানে আরেকটা স্পঞ্জি বোন বলেছে, এটা আমি বললাম। স্পঞ্জি বোনের মধ্যে কী থাকে, রেড ম্যারো, তাহলে এইটুকুনি জায়গাটার মধ্যে আমার থাকবে রেড বোন ম্যারো থাকবে এখানটা, হ্যাঁ, এখানটা কী থাকবে, রেড বোন ম্যারো। আর পার্টিকুলার এই যে হলদে অংশ দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে গিয়ে আমার ইয়েলো বোন ম্যারো, ইয়েলো বোন ম্যারো এখানটা থাকছে। তাহলে লাল অস্থি মজ্জা কোথায় থাকছে, এখানে দেখো আর একটা প্রশ্ন ক্লিয়ার হয়ে গেল। লাল অস্থি মজ্জা থাকছে আমার একটা অস্থির স্পঞ্জি বনে থাকছে, আর হলুদ অস্থি মজ্জা থাকছে কোথায়, একটা অস্থির কম্প্যাক্ট বনে থাকছে। কম্প্যাক্ট বনের মধ্যে কোথায় থাকছে যদি প্রশ্ন করে, তাহলে সেটা হবে গিয়ে হ্যাভারসিয়ান ক্যানেল। তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ার করতে পারলে আমার হয়ে যাবে। এবং এই হ্যাভারসিয়ান ক্যানেলের ভেতরেই কিন্তু আলাদা করে তোমার ব্লাড ভেসেলস রয়েছে, শিরা ধমনী রয়েছে, এই যে ব্লাড ভেসেলস বোন ম্যারোর মধ্যে রয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা জিনিসটা এখান থেকে ক্লিয়ার করলাম। এবার আমি একটা ডায়াগ্রাম দেখে তোমাদের জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। কীরকম, সাপোজ আমি একটা হিউমেরাস হার্টটাকে আঁকছি, ঠিক আছে। এবার এই হিউমেরাস হার্টটাকে আঁকার পরে আমি মাঝখানে এরকম একটা চ্যানেল করলাম, ভালো করে খেয়াল করবে, জায়গাটা বুঝবে। ওকে, পার্টিকুলার এই জায়গাটা আমার যে রয়েছে, পার্টিকুলার এই জায়গাটা রয়েছে আমার রেড বোন ম্যারো, ঠিক আছে। এখানটা রয়েছে কি আমার রেড বোন ম্যারো, কিন্তু এখানটা রয়েছে, এই সবুজ লাইনটা বাইরে যাবে না, অর্থাৎ রেড বোন ম্যারোটা এইটুকুনি জায়গার মধ্যেই থাকবে, এর বাইরে কিন্তু রেড বোন ম্যারো যাবে না। ছবিটা ভালো করে দেখো, বুঝতে পারবে। তাহলে আমরা বলতে পারছি যে যে এই অংশটার নাম কি না, এই অংশটার নাম হচ্ছে গিয়ে স্পঞ্জি বোন। এই স্পঞ্জি বোনের মধ্যে এই যে পার্টিকুলার অংশটা রয়েছে, এইটা হচ্ছে গিয়ে রেড বোন ম্যারো বা লোহিত অস্থি মজ্জা, লোহিত অস্থি মজ্জা বা লাল রঙের অস্থি মজ্জা এই জায়গাটা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই যে পার্টিকুলার নালীটা দেখতে পাচ্ছ, এই নালীটার নাম হচ্ছে গিয়ে হ্যাভারসিয়ান ক্যানেল। এই নালীটার নাম হচ্ছে গিয়ে হ্যাভারসিয়ান ক্যানেল। ওকে, এবার এর ভেতরে কি থাকে, এই নালীটার ভেতরে আবার হলুদ অস্থি মজ্জা থাকে, ইয়েলো বোন ম্যারো থাকে, হ্যাঁ, এই নালীটার ভেতরে হলুদ অস্থি মজ্জা থাকে, ইয়েলো বোন ম্যারো। তাহলে হ্যাভারসিয়ান ক্যানেলের ভেতরে আমার ইয়েলো বোন ম্যারো রয়েছে, এটা মনে রাখবে। এগুলি সম্বন্ধে কোশ্চেন, রেড বোন ম্যারো কোথায় আছে না, রেড বোন ম্যারো ছবি অনুযায়ী কী এঁকেছি, রেড বোন ম্যারো রয়েছে আমার স্পঞ্জি বোনে রয়েছে। আর ইয়েলো বোন ম্যারো কোথায় আছে, ইয়েলো বোন ম্যারো রয়েছে আমার কম্প্যাক্ট বোনের মধ্যে রয়েছে, হ্যাঁ, বা হ্যাভারসিয়ান ক্যানেলের মধ্যে রয়েছে। এখন যদি বলো যে এইটার নাম কি না, পার্টিকুলার এইটার নাম হচ্ছে কম্প্যাক্ট বোন, এগুলো কোনো বাংলা নেই, হ্যাঁ, কম্প্যাক্ট বোন। তাহলে কম্প্যাক্ট বোনের মধ্যে যে নালীটা আছে যার নাম হ্যাভারসিয়ান ক্যানেল, এবং তার মধ্যে আমার রয়েছে এই যে পোর্শনটা, এটা হচ্ছে গিয়ে আমার ইয়েলো বোন ম্যারো, ঠিক আছে। এই পোর্শনটা হচ্ছে গিয়ে ইয়েলো বোন ম্যারো। তাহলে পুরো হার্টটা আমার কমপ্লিট হলো। ধরো এটা হচ্ছে ফিগার, এটা আমরা কি বলবো, ফিগার হিউমেরাস।
তাহলে হিউমেরাস হচ্ছে গিয়ে ঊর্ধ্ববাহুর হাড়, ওপরের হাত যে হাড়, সেই হাড়ের মধ্যে আমরা দেখতে পেলাম এই সাইডটা স্পঞ্জি বোন, এদিকটাও কিন্তু স্পঞ্জি বোন, হ্যাঁ এদিকটাও কিন্তু হচ্ছে আমার স্পঞ্জিবন, দুদিকে হচ্ছে গিয়ে স্পঞ্জিবন, এদিকেও স্পঞ্জিবন এদিকেও স্পঞ্জিবন রয়েছে। এইবার দেখা যাচ্ছে যে এদিকেও কিন্তু আমার এই যে লাল অস্থিমজ্জা এদিকেও থাকবে। তার মানে মনে রাখবে একটা বোনের ক্ষেত্রে, সেটা যদি হিউমেরাস বা তুমি বলো ফিমার বলো, ফিমার তো আমরা জানি সবচেয়ে দেহের সবচেয়ে বড় অস্থি, লার্জেস্ট বোন অফ দ্য বডি, যেটা আমাদের থাই বোনকে বলা হয় ফিমার। আমাদের পায়ে রয়েছে, ঊর্ধ্ব পায়ে রয়েছে, হ্যাঁ আপার লেগে রয়েছে। তো সেক্ষেত্রে একই অ্যান্সার হবে, যেরকম আপার আর্মে ঊর্ধ্ব বাহুতে হিউমেরাস রয়েছে, সেরকম আপার আর্ম বা ঊর্ধ্ব যে পা রয়েছে আপার লেগের ক্ষেত্রে আমার ফিমার রয়েছে, সেক্ষেত্রে একই ধরনের কনসেপ্ট হবে। সেক্ষেত্রে সাইডে আমার থাকবে রেড বোন ম্যারো এবং মাঝখানে থাকবে ইয়েলো বোন ম্যারো থাকবে, এবং সেটা কিন্তু কম্প্যাক্ট অস্থির ক্ষেত্রে থাকবে। কম্প্যাক্ট অস্থির ক্ষেত্রে থাকবে ইয়েলো বোন ম্যারো, বারবার বলছি কম্প্যাক্ট বোন, আর স্পঞ্জি বোনের ক্ষেত্রে থাকবে আমার রেড বোন ম্যারো, ঠিক আছে। তাহলে ছবিটা ওই জন্যই আঁকলাম তোমাদের আরও ক্লিয়ার করার জন্য, যে স্পঞ্জি বোনের ক্ষেত্রে আমার থাকছে রেড বোন ম্যারো, ঠিক আছে। তাহলে এই হলো গিয়ে আমার রেড বোন ম্যারো, ঠিক আছে। তাহলে এটা তো ছিল স্পঞ্জি বোন, বুঝতেই পেরেছ স্পঞ্জি বোন। এবার এই স্পঞ্জি বোনের ক্ষেত্রে এটা হ্যাভারসেল ক্যানেল ছিল, এই স্পঞ্জি বোনের ক্ষেত্রে এইটা হচ্ছে আমার রেড বোন ম্যারো। তার মানে আমরা বুঝতে পারছি কি না, একটা অস্থি বা হাড়ের শেষের দিকটা হচ্ছে গিয়ে আমার স্পঞ্জি বোন এবং মাঝখানের দিকটা হচ্ছে কম্প্যাক্ট বোন। স্পঞ্জি বোনের মধ্যে থাকছে আমার রেড বোন ম্যারো, এই যে এটা হচ্ছে কি রেড বোন ম্যারো, স্পঞ্জি বোনের ক্ষেত্রে রয়েছে আমার রেড বোন ম্যারো। আর কম্প্যাক্ট বোনের ক্ষেত্রে যে নালীটা রয়েছে সেই নালীটার নাম হচ্ছে হ্যাভারসিয়ান ক্যানেল, সেই নালীটার মধ্যে রয়েছে আমার ইয়েলো বোন ম্যারো। এখন যদি বলে সোর্স অফ ব্লাড সেলস, সে যে কোনো ব্লাড সেলই হোক না কেন, সোর্স অফ ব্লাড সেলস যদি বলে, স্পেশালি যদি আরবিসি অ্যান্ড ডাব্লিউবিসি বলে, তাহলে অ্যান্সারটা কী হবে, লাল বা লোহিত অস্থি মজ্জা, লাল বা লোহিত অস্থি মজ্জা। তাহলে তুমি যদি বলো স্যার ইয়েলো বোন ম্যারো থেকে কী তৈরি হচ্ছে, ইয়েলো বোন ম্যারো থেকে, না ইয়েলো বোন ম্যারো থেকে তৈরি হচ্ছে আমার ফ্যাট সেলস, ইয়েলো বোন ম্যারো থেকে তৈরি হচ্ছে চর্বি কলা বা ফ্যাট সেলস। আমার বোনের যে ফ্যাট, সে ফ্যাট থেকে আমাদের ব্লাডে বডিতে ফ্যাট ছড়িয়ে পড়ছে, ওকে। এবং এখানে একটা ব্যতিক্রম আছে, এক্সেপশান আছে। তোমার যদি বলে এখন যে প্লেটলেট যেটা আছে, প্লেটলেট অনুচক্রিকা, তার উৎস বলে, তুমি বলবে এটাও কি আমি রেড বোন ম্যারো বলবে, হ্যাঁ রেড বোন ম্যারোই বলবে। কিন্তু রেড বোন ম্যারোর মধ্যে স্পেশাল এক ধরনের সেল আছে, সেই সেলটার নাম হচ্ছে মেগা ক্যারিওসাইট, সেই সেলটার নাম হচ্ছে মেগা ক্যারিওসাইট, সেই সেল থেকে উৎপন্ন হচ্ছে। অর্থাৎ প্লেটলেটের উৎস বললে অ্যান্সারটা হবে মেগা, ওকে, মেগা ক্যারিওসাইট, মেগা ক্যারিওসাইট এটা অপশানে থাকবে। এটা কিন্তু রেড বোন ম্যারোর মধ্যেই পাওয়া যাচ্ছে মেগা ক্যারিওসাইট কিন্তু রেড বোন ম্যারোর মধ্যেই পাওয়া যাচ্ছে, কিন্তু তবু তোমার উত্তরে অপশানে থাকবে, রেড বোন ম্যারো থাকবে না। যখন অনুচক্রিকা বলবে তখন তোমার মেগা ক্যারিওসাইটই অপশানে থাকবে। আচ্ছা হলো ক্লিয়ার। এবার আমরা পরের স্লাইডটা আসছি, ওকে। এবার বলছে হিমাটোপোয়েটিক স্টেম সেল। এখন এই স্টেম সেল কি,
স্টেম সেল হলো এক ধরনের বিশেষ কোষ, যেরকম সকল প্রকার রক্তকণিকা একটি একক কোষ থেকে উৎপন্ন হয়, যা হলো একটি হেমাটোপোয়েটিক স্টেম সেল। কীরকম? ধরো আমরা বলতে পারি যে আমার যে এই যে স্টেম সেলটা বলছে, এটা হচ্ছে গিয়ে কোথায় পাওয়া যায় জানো? এটা পাওয়া যাচ্ছে আমাদের যে আম্বিলিকাল কর্ড আছে। আমি পরে জনন পড়াবো তোমাদেরকে, রিপ্রোডাকশান, তখন বোঝাবো। আম্বিলিকাল কর্ডকে আমরা বাংলায় কি বলি? আমরা বাংলায় বলি নাভি রজ্জু। সেই নাভি রজ্জুটা প্রত্যেকটা বাচ্চার নাভির সঙ্গে যুক্ত থাকে। জন্মের আগে মায়ের সঙ্গে প্লাসেন্টার মাধ্যমে যুক্ত থাকে, কারণ মায়ের থেকে প্লাসেন্টার মাধ্যমে বা অমরার মাধ্যমে মায়ের থেকে পুষ্টি অক্সিজেন শিশু পায়, এবং বদলে CO2 আর তার যে বর্জ্য পদার্থ রেচন পদার্থ মাকে রক্তে দিয়ে দেয়। এইভাবে শিশু তো পেটের ভেতর বেঁচে থাকে, মায়ের পেটের ভেতর জলের ভেতর বেঁচে থাকে। তো সেইখানে কিন্তু এই আম্বিলিকাল কর্ড বা নাভিরজ্জু খুব ইম্পর্টেন্ট, যার দ্বারা বাচ্চাটা ঝুলছে। অর্থাৎ যদি আমার ওপরের দিকে প্লাসেন্টা থাকে, আমি পরে জনন চ্যাপ্টারে দেখাবো ছবি এঁকে, জরায়ুর ওপরের দিকে প্লাসেন্টা থাকে, তার সঙ্গে নাভিরজ্জুর মাধ্যমে পাইপের মাধ্যমে বাচ্চাটার ভিতরে ভাসে, পেটের মধ্যে, জরায়ুর মধ্যে। তো সেই নাভিরজ্জুর মধ্যে বা আম্বিলিকাল কর্ডের মধ্যে যে সেলটা পাওয়া যায় তাকে বলা হচ্ছে স্টেম সেল। হ্যাঁ, এর পুরো নাম হচ্ছে গিয়ে প্লুরিপোটেন্ট স্টেম সেল। প্লুরিপোটেন্ট স্টেম সেল, মনে রাখবে এটা, প্লুরিপোটেন্ট স্টেম সেল, যেখান থেকে তুমি ভবিষ্যতে যে কোনো প্রকার সেল তৈরি করতে পারো, বিশেষ করে ব্লাড সেল তৈরি করতে পারো। এবার এটা ইম্পর্টেন্স কি, কেন পড়ানো হচ্ছে না? বলছে যে আমাদের যে সাপোজ কোনো বাচ্চা স্টেম সেল যদি প্রিজার্ভ করে রাখা হয়, করতে অনেক খরচ, মান্থলি মিনিমাম 1 লাখ টাকা করে লাগে। ফরেনে এগুলো সম্ভব, আমাদের এখানে তো এগুলো মিডল ক্লাস ফ্যামিলির ক্ষেত্রে সম্ভব হয় না। তা যদি করে রাখা যায় তাহলে খুব ভালো হয়। তাহলে সেই স্টেম সেল যদি সংরক্ষণ করে রাখা যায়, তা দেখা যাবে সেই স্টেম সেল থেকে ভবিষ্যতে সেই বাচ্চাটার ক্ষেত্রে যে কোনো প্রকার কিন্তু আমার এবার করা যাবে, কি বলে, তোমার রক্তকোষ তৈরি করা যাবে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচরিকা সব তৈরি করা যাবে। সো সেই জন্য একটা স্টেম সেল বলছে। স্টেম মানে বেস, এখানে স্টেম মানে কাণ্ড, স্টেম মানে বেস, বেসিক সেল। তো সেই বাচ্চাটা ধরো বড় হয়েছে, বড় অবস্থায়, অ্যাডাল্ট অবস্থায় কোনো একটা বয়সে পার্টিকুলার কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছে, তখন সেক্ষেত্রে দেখা যাবে তার ব্লাডের দরকার লাগবে। তখন তাকে, তার সুবিধা হলো তার নিজের রক্ত যে তৈরি করে রাখা আছে, প্রিজার্ভ করে রাখা আছে স্টেম সেল, সেখান থেকে ব্লাড তৈরি করে তার নিজের ব্লাডই তাকে দেওয়া হবে। এক্ষেত্রে ব্লাড ব্যাংকের উপর নির্ভর করতে হবে না, ব্লাডের জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে হবে না, ডোনারের জন্য ছোটাছুটি করতে হবে না, অন্য লোকের জন্য ছোটাছুটি করতে হবে না, নিজের ব্লাড নিজেই নেবে। এইটাই স্টেম সেলের ইম্পর্টেন্স। তাহলে এইটা হলো হেমাটোপোয়েটিক আমার স্টেম সেল। এই হেমাটোপোয়েটিক স্টেম সেলগুলি ক্রমাগত বিভাজিত হয় এবং বিভিন্ন ধরনের রক্তকণিকা রূপান্তরিত হয়। তাহলে স্টেম সেল থেকে আমরা বুঝতে পারলাম, স্টেম সেল থেকে জানতে পারলাম যে আমাদের বিভিন্ন প্রকার রক্তকণিকা তৈরি হচ্ছে। আচ্ছা, এবার বলছে এরিথ্রোপোয়েসিস মানে কি? এই যে এরিথ্রোসাইটস, এরিথ্রোসাইটস মানে কি? এরিথ্রোসাইটস বানানটা ভালো করে এখানে দেখো, এরিথ্রোসাইট। এখানে আমরা যদি দুটো ভাগ করি, এরিথ্রো আর সাইট, এরিথ্রো মানে হচ্ছে কি রেড, আর সাইট মানে সেল। তো রেড সেল মানে কি? রেড সেল মানে হচ্ছে গিয়ে আমার আরবিসি, রেড সেল মানে হচ্ছে আরবিসি। তাহলে যে প্রক্রিয়া হিমোপোয়েটিক কোষ থেকে আরবিসি বা লোহিত রক্তকণিকা গঠিত হয় তাকে বলে এরিথ্রোপোয়েসিস। খুব ইম্পর্টেন্ট টার্ম, এরিথ্রোপোয়েসিস মানে এরিথ্রোসাইট, যেহেতু আরবিসি তৈরি হচ্ছে, এরিথ্রোসাইট তৈরি হচ্ছে বলে এখানে আমরা বলছি এরিথ্রোপোয়েসিস। ঠিক আছে? এবার এরিথ্রো মানে হচ্ছে লোহিত রক্তকণিকা এবং পোয়েসিস মানে হচ্ছে তৈরি করে। আমি আগেই বলে দিচ্ছি, যা লেখা পিপিটিতে পাবে আমি তার আগেই বলে দেবো, আমি আমার নলেজ থেকে তার আগেই বলে দেবো, তারপর তোমার লেখা পিপিটিতে দেখতে পেয়ে যাবে। ওকে? আচ্ছা, আরবিসির পরিপক্কতার সময় মানে আরবিসি যখন ম্যাচিওর হচ্ছে, হিমোগ্লোবিন সাইটোপ্লাজমে জমা হয়, কোষ থেকে নিউক্লিয়াস এবং অন্যান্য অঙ্গাণুগুলি বের হয়ে যায়। এবার হচ্ছে লিউকোপোয়েসিস। লিউকোপোয়েসিস কি না, লিউকোসাইটস। লিউকোসাইটস ব্যাপারটাকে আমি দুভাগে ভাগ করি, লিউকো আর সাইটস। আর লিউকো মানে হচ্ছে গিয়ে তোমার কালারলেস, লিউকো মানে কোনো রং নেই। তো কালারলেস মানে কি? কালারলেস মানে হচ্ছে গিয়ে হোয়াইট, কালারলেস মানে হোয়াইট, আর সাইটস মানে সেল, তাহলে হোয়াইট সেল। তাহলে হোয়াইট সেল মানে কি? হোয়াইট সেল মানে হচ্ছে এটা, তার মানে কি? এটা মানে হচ্ছে গিয়ে WBC। হোয়াইট সেল মানে হচ্ছে গিয়ে WBC। তাহলে লিউকোপোয়েসিস হলো হেমাটোপোয়েটিক স্টেম কোষ থেকে শ্বেত রক্তকণিকা তৈরি হওয়ার প্রক্রিয়া। লিউকো মানে শ্বেত রক্তকণিকা, পোয়েসিস মানে তৈরি করা। তাহলে এখানটা পুরোপুরি ক্লিয়ার হলো। এটা একটা স্টেম সেলের ছবি, এটা একটু এমনি জাস্ট দেখার জন্য একটু মনে রেখে দেবে। স্টেম সেল যেখান থেকে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা সব কণিকাগুলো, রক্তকণিকাগুলো তৈরি হচ্ছে। ওকে, এই পার্টটা আমাদের ক্লিয়ার হলো। নেক্সট, থ্রম্বোপোয়েসিস বা থ্রম্বোসাইটস। এবার এই থ্রম্বোসাইটসটাকে যদি আমি আলাদা করে লিখি, থ্রম্বোসাইটসকে
থ্রম্বকে ভাগ করলাম, সাইডকে ভাগ করলাম। থ্রম্ব মানে হচ্ছে কি ব্লাড ক্লট, অর্থাৎ রক্ত জমাট বাঁধে। তো আমরা কি জানি রক্ত জমাট কে বাঁধায়? রক্ত জমাট বাঁধায় অনুচক্রিকা অর্থাৎ প্লেটলেট, এবং সাইড মানে সেল। তাহলে রক্ত জমাট বাঁধা যে সেল তার মানে কি? অনুচক্রিকা। দ্যাট ইজ হচ্ছে কি আমার প্লেটলেট তৈরির ব্যাপারটাকে আমরা বলছি, কি বলছি? প্লেটলেট তৈরির নামটা নাম হচ্ছে থ্রম্বোপোয়েসিস। একই, থ্রম্বো মানে প্লেটলেট, পোয়েসিস তৈরি হচ্ছে। তাহলে থ্রম্বোপোয়েসিস হলো হেমাটোপোয়েটিক স্টেম সেলস থেকে প্লেটলেট বা অনুচক্রিকা তৈরি হওয়ার প্রক্রিয়া। হেমাটোপোয়েটিক স্টেম কোষ থেকে প্রথমে, এই যে একটু আগে লিখে দিলাম না তোমাকে, আমি বললাম না আমি আগেই লিখে দেবো, তারপর তোমার পিপিটি পাবে। মেগা ক্যারিওসাইট, মেগা ক্যারিওসাইট নামক একটি বিশাল কোষে রূপান্তরিত হয়, যার অর্থ বড় নিউক্লিয়াসযুক্ত কোষ, এবং এই মেগা ক্যারিওসাইট থেকে প্লেটলেট তৈরি হয় এবং নির্গত করে। তাহলে খুব ভালো করে এই মেগা ক্যারিওসাইট পয়েন্টটা খেয়াল রাখবে। শুধুমাত্র অনুচক্রিকার ক্ষেত্রে এটা আসবে, লোহিত রক্তকণিকার রক্তকণিকার ক্ষেত্রে তৈরি হয় বললে মেগা ক্যারিওসাইট অপশানে থাকলে অ্যান্সার করবে না, শুধু রেড বোন ম্যানো করবে। কিন্তু যদি প্লেটলেট বা অনুচক্রিকা বলে তাহলে কিন্তু তোমাকে মেগা ক্যারিওসাইট অ্যান্সারটা করতে হবেই। অর্থাৎ লোহিত রক্তকণিকার মধ্যে, লোহিত অস্থিমজ্জার মধ্যে মেগা ক্যারিওসাইট নামে একটা বড় কোষ আছে, সেই কোষ থেকে আমার তৈরি হচ্ছে প্লেটলেট। তাহলে রক্তকণিকা সম্বন্ধে উৎপাদনগুলো আমরা পুরোটা ক্লিয়ার করলাম। তাও বলছি যদি কোনো কোশ্চেন থাকে, ডাউট থাকে, তোমরা অবশ্যই কিন্তু করবে কোশ্চেন, আমি অ্যান্সার দিয়ে দেবো, বা কোনো জায়গাটা যদি আরেকবার বোঝাতে হয় বলবে, আমি বুঝিয়ে দেবো। নেক্সট, এবার হচ্ছে ফাংশন অফ ব্লাড। রক্ত ফুসফুস থেকে শরীরের কোষে অক্সিজেন সরবরাহ করে এবং কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে নিয়ে যায়। তো আমি আগেই বলে দিচ্ছি তোমাদেরকে, এটি আরবিসিতে লোহিত রক্তকণিকায় উপস্থিত হিমোগ্লোবিন সাহায্যে ঘটে। আমি বলেছি আগে অক্সি হিমোগ্লোবিন বলেছি, কার্বোঅ্যামাইনো হিমোগ্লোবিন বলেছি। যে হিমোগ্লোবিন যখন অক্সিজেনের সঙ্গে বাইন্ড করে, সেই বাইন্ড করার ফলে সেই অক্সিজেনটাকে হিমোগ্লোবিন ক্যারি করে নিয়ে যায়, এবং সেটা কোথায় নিয়ে যায় না ফুসফুসের বায়ুথলি থেকে, হ্যাঁ, বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করে, হ্যাঁ, তারপরে মহাধমনী দিয়ে বেরিয়ে সেটা চলে যাচ্ছে কোথায়? আমার চলে যাচ্ছে গিয়ে দেহের বিভিন্ন কলাকোষে। আবার কলাকোষে যাওয়ার পর সেখান থেকে যখন বিপাক ক্রিয়া ঘটছে, সেই বিপাক ক্রিয়া ঘটার ফলে যখন কলাকোষের মধ্যে CO2 তৈরি হচ্ছে, অর্থাৎ অশুদ্ধ রক্ত হচ্ছে, সেটাকেও আবার সেই হিমোগ্লোবিন ক্যারি করে, লোহিত রক্তকণিকার দ্বারা ক্যারি করে নিয়ে আসছে হার্টের মধ্যে। হার্ট আবার সেটাকে লাংসে নিয়ে যাচ্ছে, কি বিশুদ্ধ করছে। এটা তো আগের দিন কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্লাসে আমি লাইভ ক্লাসে বলেছিলাম। তোমরা ক্লাসটা রেকর্ডিং নিশ্চয়ই পরে পাবে, সেটা দেখবে। যদি লাইভ ক্লাস করে থাকবে তাহলে বুঝতে পারবে। তো এবার হলো কথা, সেই জিনিসটা পুরোটাই করছে কে? লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন করছে কিন্তু। হ্যাঁ, অনুপমা কী বলেছো? স্যার থেবেসিয়ান ভালভ কি? থেবেসিয়ান ভালভ হচ্ছে আমাদের নর্মালি থাকে না, কিন্তু ভ্রূণ অবস্থায় দেখা যাচ্ছে যে আমাদের হার্টের ক্ষেত্রে এক্সট্রা একটা কপাটিকা থাকছে, থেবেসিয়ান ভালভ বলা হয়। আমাদের অ্যাডাল্ট অবস্থায় থেবেসিয়ান ভালভের কোনো ভূমিকা নেই, ওটা একটা ছোটো ছিদ্র হিসাবে থাকে। অ্যাডাল্ট অবস্থায়, বা অ্যাডাল্ট কেন, জন্মের পরই 4 ধরনের আমার কপাটিকা থাকে। আমি আগের দিন বলেছি, একটা পালমোনারি সেমিনোনাল ভালভ মানে ফুসফুসীয় অর্ধচন্দ্রা কপাটিকা, একটা অ্যাওটিক সেমিনোনাল ভালভ মানে মহাধমনী অর্ধচন্দ্রাকার কপাটিকা, একটা ট্রাইকাস্পিড ভালভ মানে ত্রিপত্তক কপাটিকা, একটা বাইকাস্পিড ভালভ মানে দ্বিপত্তক কপাটিকা। তো সেবেসিয়ান ভালভ যদি জিজ্ঞেস করে, বলে ভ্রূণ অবস্থায় মানবদেহের মধ্যে একটি এক্সট্রা কপাটিকা থাকে, যা ওই ডানালিন্দের ওখানে রক্তকে সঞ্চালনে সহায়তা করে, তাকে থেবেসিয়ান ভালভ বলে। এমনি থেবেসিয়ান ভালভ কোশ্চেন তোমাদের আসবে না, কারণ থেবেসিয়ান ভালভ জন্মানোর পরে প্যারাল অবস্থা থাকে না। থেবেসিয়ান ভালভ এমনি অনার্সের প্রশ্ন হয়তো আসতে পারে, কিন্তু SLST পরীক্ষায় অত ডেপথে কোশ্চেন আসবে না, SLST থেবেসিয়ান ভালভ আসবে না। তা তুমি জিজ্ঞেস করলে তাই আমি বলে দিলাম। ভেরি গুড, কোশ্চেন করেছো, তার জন্য থ্যাংক ইউ। এরকম কোশ্চেন অনুপমার মতো সবাই করতে থাকো, যা যা মনে হয় জিজ্ঞেস করবে, তবে একটু রিলেভেন্ট কোশ্চেন করবে, ইরিলেভেন্ট নয়, যেটা SLSTর সঙ্গে জড়িত সেই ধরনের কোশ্চেনগুলো করলে তোমাদের ভালো হয়, ক্লিয়ার হয় জিনিসটা। তবে যদি মনে হয় যে কোনো কোশ্চেন করার, অবশ্যই বায়োলজি রিলেটেড কোশ্চেন হলেই হলো, সেই কোশ্চেনগুলো করবে, আমি অ্যান্সার দিয়ে দেবো। অবশ্যই যেন সেগুলো ফিজিওলজি রিলেটেড হয়, ঠিক আছে? বটানি জুলজি নয়, হিউম্যান ফিজিওলজি রিলেটেড কোশ্চেন হবে, যেহেতু ফিজিওলজি পোর্শনটা পড়াচ্ছি, সেই কোশ্চেনগুলো করবে, আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। ওকে, ভেরি গুড অনুপমা, এরকম সবাই করতে থাকো, পড়তে থাকো, কোশ্চেন করতে থাকো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ব্লাডের ক্লাসটা ক্লিয়ার হয়ে যাবে। এর পরবর্তী ক্লাসে আমি ব্লাডের ক্লাসটা হয়ে গেলে আমি নিউট্রিশন ডাইজেশনে একটা বড় ক্লাস আবার নিয়ে আসছি একটু পরেই। নিউট্রিশন ডাইজেশনে একটা বড় ক্লাস একটু পরেই আমার নিয়ে আসছি আমি। তাই এটাকে ক্লিয়ার করে নিই, তাহলে আরবিসি হিমোগ্লোবিনের গল্পটা আমাদের কিন্তু হয়ে গেল।
নেক্সট, রক্ত পুষ্টি, বর্জ্য পদার্থ এবং হরমোন বিভিন্ন গন্তব্যে বহন করে, এটা আমি বলেছি। লোহিত রক্তকণিকার, রক্ত বলতে মেনলি লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার 3 প্রকার কাজ। 3 প্রকার কাজের মধ্যে হচ্ছে, একটা তো হচ্ছে কি অক্সিজেন আর CO2 ক্যারি করা। 2 নম্বরটা হচ্ছে কি হরমোন। আমার হরমোন বেরোচ্ছে মাথার এখানে পিটুইটারি গ্ল্যান্ডে, সেটা গিয়ে কাজ করবে গলায়, এখন থাইরয়েডে কী করে কাজ করবে, বা আমার পেটে গিয়ে কাজ করবে অ্যাড্রিনাল গ্ল্যান্ড যে কিডনির উপর বসে আছে, কাজ করবে সেখানে। অর্থাৎ পিটুইটারি গ্রন্থিকে আমরা যে মাস্টার গ্ল্যান্ড বলি, প্রভুগ্রন্থি বলি, কেন বলি না, পিটুইটারি গ্ল্যান্ড থেকে বিভিন্ন হরমোন গিয়ে তারপর অন্যান্য গ্ল্যান্ডকে উদ্দীপিত করে, উদ্দীপিত করার ফলে সেখান থেকে হরমোন বেরোচ্ছে। তো সেই কাজটা কী করে করবে, হরমোন যাবে কার মাধ্যমে, মিডিয়াটাকে, সেই মিডিয়াটা হচ্ছে কিন্তু ব্লাড বা RBC। তাই এটা RBC আর একটা কাজ হয়ে গেল। নেক্সট হচ্ছে আমার আরেকটা হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে গিয়ে পুষ্টি। বলছে পুষ্টি বর্জ্য পদার্থ বহন করে। পুষ্টি মানে হচ্ছে গিয়ে আমরা যে খাদ্য উপাদান খাচ্ছি, সেই খাদ্য উপাদানের মধ্যে আমার দেখা যাচ্ছে যে শর্করা, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। সেইগুলো যখন আমরা যে ডাইজেশন হচ্ছে, হওয়ার পর অ্যাসিমিলেশন হচ্ছে, মানে কোষের ভেতরে ঢুকে যাচ্ছে, যেটাকে আমরা আত্তীকরণ বলছি, সেটা কিন্তু RBCর জন্যই হচ্ছে। RBC কোষের মধ্যে নিয়ে যাচ্ছে, আবার কোষ থেকে যে বর্জ্য পদার্থ বেরোচ্ছে সেইগুলোকে কিন্তু সে RBC বাইরে নিয়ে যাচ্ছে, হয় রেচন পদার্থের মাধ্যমে সেটা কিডনিতে ফিল্টার করছে, বা স্টুল দিয়ে বার করে দিচ্ছে। তা RBCর এইটাই হচ্ছে কাজ। নেক্সট, রক্ত শরীরের তরলগুলির একটি স্থিতিশীল pH বজায় রাখতে সাহায্য করে, এটি তাপ বিতরণ করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কি, আমরা সবসময় বলি হাইপোথ্যালামাস। না, হাইপোথ্যালামাস তো ব্রেন হিসাবে কাজ করছে। তোমার ধরো অপশানে ব্রেন দেয়নি, তোমাকে ব্লাডের কোনো কোশ্চেন দিয়েছে, তোমার মনে রাখতে হবে রক্ত সঞ্চালন যত বেশি হবে তত তাপমাত্রা শরীর থেকে নির্দিষ্ট বজায় রাখবে। অর্থাৎ রক্ত কিন্তু তাপমাত্রা নির্দিষ্ট শরীরে বজায় রাখতে পারে, স্কিনের মাধ্যমে টেম্পারেচারটাকে বেশি হলে বার করে দিতে পারে, কম হলেও আবার কন্ট্রোল করতে পারে, অনেকটা হাইপোথ্যালামাসের মতো কাজ করে। তার জন্য বলছে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করছে রক্ত, এবং অবশ্যই pH মেনটেন করছে। ব্লাডের pH কত প্রশ্ন আসে তো, ব্লাডের যদি pH বলে, ব্লাড আমার যদি ব্লাডের pH বলে, ব্লাডের pH হচ্ছে কি আমার 7.4, এটা তোমরা সবাই জানো। এবার সেই pHটাকে মেনটেন করতে হবে। তো আমরা ধরো কোনো খেলাম, যখন ভাত খেলাম, আমার শরীরে অ্যালকালির পরিমাণ বেড়ে যায়, ক্ষারকীয় জিনিস। আবার কোনো অ্যাসিডিক খাবার খেলাম, তখন অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে এইবার যদি এরকম অ্যাসিড খাবারের ব্যালেন্সটা যদি মেনটেন না করা হয়, তাহলে তো আমাদের শরীরে সব সেল ডেথ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আমরা মারা যাব। তো এই জন্য সেটাকে রক্ত সেই নিজের pHটা কন্ট্রোল করছে, এবং যে পদ্ধতিতে কন্ট্রোল করছে তাকে বলা হয় বাফারিং সিস্টেম। আমি বাফারিং সিস্টেম সম্বন্ধে বলছি। রক্তের বাফারিং সিস্টেম, সেই বাফার আছে রক্তের মধ্যে। সেই বাফার মানে হচ্ছে কিছু কার্বনের, বাইকার্বনেট আয়ন আছে, বাইসালফেট আয়ন আছে, ক্লোরাইড আয়ন আছে। এই আয়নগুলোর মাধ্যমে ও অ্যাসিড আর ক্ষারের ভারসাম্য বজায় রাখে। সেই জন্য বলছে স্থিতিশীল pH বজায় রাখতে সাহায্য করে। আঘাতের প্রতিক্রিয়া রক্তশীল বা জমাট তৈরি করে, রক্তক্ষরণ রোধ করে, এবং কার্ডিওভাস্কুলার কার্যকারিতা বজায় রাখে। কার্ডিওভাস্কুলার কার্যকারিতা আমি আগেই বলেছি হার্টের ক্লাসে। রক্তশীল বা জমাট বাঁধার মানে আমার যে রক্ত তঞ্চন প্রক্রিয়া, আগের দিন ক্লাসে বলেছেন রক্ত তঞ্চন প্রক্রিয়া, সেই তঞ্চন প্রক্রিয়া রক্ত সাহায্য করে, মানে অনুচক্রিকা সাহায্য করে, সেটা এখানে আমাদের বলা হচ্ছে। রক্ত একটি অনাক্রম্য প্রতিক্রিয়া প্রদর্শন করে। প্যাথোজেন মানে হচ্ছে রোগ সৃষ্টিকারী জীবাণু থেকে আমাদের শরীরকে রক্ষা করতে সাহায্য করে। কে করে? WBC। WBC আগে ডিটেলসে বলেছি কী করে জীবাণুকে মারছে। ফ্যাগোসাইটোসিস পদ্ধতি বলেছি, সেই ফ্যাগোসাইট পদ্ধতি জীবাণুকে মারছে। ম্যাক্রোফাজ বলেছি, মনোসাইট ম্যাক্রোফাজ গঠন করে জীবাণুকে মারছে। সবই কিন্তু আমাদের হয়ে গেছে বলা। শ্বেত রক্তকণিকা প্যাথোজেনকে ভক্ষণ করে, যেটা নামটা আমি বলেছিলাম আগের দিন। প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এই প্রসেসে ভক্ষণ করে, প্রশ্ন আসে আমাদের ক্ষেত্রে। এবং অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি দুই রকম আছে, একটা হচ্ছে কি T সেল, একটা হচ্ছে B সেল। আমি অ্যান্টিবডি নিয়ে একটু বলছি, রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। তাহলে বাফার আর অ্যান্টিবডি গল্পটা নিয়ে আমি একটুখানি এক্সট্রা বলছি আমি। আচ্ছা, প্রথম হচ্ছে গিয়ে ব্লাডের বাফার। ব্লাড বাফার যদি বলে, বাফার মানে যে pH ঠিকঠাক মেনটেন করে। বাফার মানে যে pH ঠিকঠাক মেনটেন করে। তাহলে যদি বল বাফার কী কী আছে বডিতে, ব্লাডের, বলবে HCO3-, যেটাকে আমরা বলি বাই কার্বনেট।
এটাকে আমরা বলি বাই কার্বনেট। HSO4 মাইনাস, এটা হচ্ছে গিয়ে বাই সালফেট। এরা দুজনই কিন্তু ব্লাডে পিএইচ মেনটেন করতে সাহায্য করে। এছাড়া তো Na+ আছে, তোমরা জানো, সোডিয়াম K+ আছে, Mg2+ আছে, এরা সবাই তো রয়েছে। এছাড়া আয়রনও রয়েছে Fe2+, এবং Cl- ক্লোরিন রয়েছে। তাহলে এই সব আয়ন মিলিয়ে আমাদের ব্লাডের পিএইচ কন্ট্রোল করতে সাহায্য করে, অর্থাৎ অ্যাসিড বেসের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখে। একেই বলা হয় ব্লাড বাফারিং সিস্টেম। ওকে, এবার অ্যান্টিবডি গল্পটা আমি তোমাদের বলছি। অ্যান্টিবডি যে ব্যাপারটা আছে, অ্যান্টিবডি ব্যাপারটা তোমাকে বলছি। অ্যান্টিবডি ফর্মেশন, প্রথম দিন বলেছিলাম আগের দিন যে অ্যান্টিবডি তৈরি করে কে, যদি প্রশ্ন আসে অ্যান্সার হবে লিম্ফোসাইট। লিম্ফোসাইট কিন্তু আমার অ্যান্টিবডি তৈরি করছে। লিম্ফোসাইট আমার অ্যান্টিবডি তৈরি করছে। এবার সেই অ্যান্টিবডি তৈরি করার ক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যান্টিবডি তো টি সেল বি সেল বললাম, কোত্থেকে নামটা এসছে টি সেল বি সেল সেটা আমি বলছি। অ্যাকচুয়ালি লিম্ফোসাইট দু রকম আছে, একটা হচ্ছে গিয়ে টি লিম্ফোসাইট, আর একটা হচ্ছে গিয়ে বি লিম্ফোসাইট। আচ্ছা, এবার এই শর্টে এটাকে টি সেল বলে, এটাকে বি সেল বলে। এবার টি মানে কি, টি ফর থাইমাস গ্ল্যান্ড। হরমোনের সময় তোমরা পড়বে আমাদের ঠিক বক্ষ গহ্বরের মধ্যিখানে, অর্থাৎ আমাদের যে এই যে থোরাক্স রয়েছে, চেস্ট ক্যাভিটি, ঠিক মাঝখানটা আমার থাইমাস গ্ল্যান্ড আছে, সেখান থেকে টি সেল তৈরি হচ্ছে। আর ব্লাডের মধ্যে বোন ম্যারো থেকে আমার তৈরি হচ্ছে বি সেল। বোন ম্যারো থেকে তৈরি হচ্ছে আমার বি সেল, সেই জন্য বোন ম্যারো বি থেকে বি, থাইমাসের টি থেকে টি এসছে। এরা দুজনেই আমাদের শরীরে অ্যান্টিবডির কাজ করছে, আমাদেরকে বাঁচাচ্ছে, জীবাণুর হাত থেকে লড়াই করে বাঁচাচ্ছে। আচ্ছা, এবার এখানে আলাদা করে একটা চার্ট দেওয়া হয়েছে, তোমাদের সব পড়ানো হয়ে গেছে। এবার লাস্ট ফিনিশিং টাচে আমরা আসছি। ফিনিশিং টাচটা একবার দেখে নাও। সেটা হচ্ছে ব্লাডের ক্ষেত্রে প্লাজমা হচ্ছে 55%, ফর্মড এলিমেন্টস হচ্ছে 45%। আমরা রক্ত রস রয়েছে আমার 55%। আর আমার এটাকে কি বলা হয়, সংগঠিত উপাদান মানে হচ্ছে আমার রক্তকণিকাগুলো রয়েছে 45%। আর প্রোটিন রয়েছে কত, রক্তরসের মধ্যে 6 to 8%। ডিজলভ কম্পোনেন্ট রয়েছে <1%। ম্যাক্সিমাম রয়েছে, প্রশ্ন আছে কি, ওয়াটার 90 to 92%। আর ফর্মড এলিমেন্ট বা কণিকাগুলোর মধ্যে কি আছে, এরিথ্রোসাইট মানে হচ্ছে গিয়ে আরবিসি, লিউকোসাইট মানে হচ্ছে গিয়ে ডাব্লিউবিসি, এবং থ্রম্বোসাইট মানে হচ্ছে গিয়ে প্লেটলেট। তারপরে প্রোটিনের মধ্যে কী কী আছে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, আগেও বলেছি, আমি আগে বললাম। আচ্ছা, ডাব্লিউবিসিকে দুই ভাগে ভাগ করে, দানাযুক্ত শ্বেতকণিকা গ্র্যানুলোসাইট, আর দানাবিহীন শ্বেতকণিকা গ্র্যানুলোসাইট। এখানে কি আছে, দানাযুক্তের মধ্যে ইউসিনোফিল 2 থেকে 3% আছে, বেসোফিল 0.5 থেকে 1%, নিউট্রোফিল ম্যাক্সিমাম 60-65%, আর গ্র্যানুলোসাইট বা দানাবিহীনের মধ্যে মনোসাইট 20-25%, লিম্ফোসাইট 20-45%। আচ্ছা, নেক্সট ব্লাড কোয়াগুলেশন আমি আগেও বলেছি, আর একবার চারটা দেখানো হচ্ছে, খুব ভালো করে চারটা মনে রাখবে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ব্লাড কোয়াগুলেশন মানে হচ্ছে কি আমার রক্ততঞ্চনের ক্ষেত্রে প্রথমে ড্যামেজ টিস্যু আউটসাইড ভেসেল। তাহলে যে আমার ব্লাড ভেসেলের বাইরে যেখানটা টিস্যুটা ড্যামেজ হয়েছে, যেখান দিয়ে ব্লাডগুলো আমার টিস্যু এগুলো বেরিয়ে যাচ্ছে, আরবিসি বেরিয়ে যাচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, সেখানে ক্যাসকেড অফ ক্লটিং ফ্যাক্টর অনেক রকম আছে। হ্যাঁ, মনে রাখবে 13খানা প্রশ্ন আসে, 13খানা ক্লটিং ফ্যাক্টর আছে। 13খানা ক্লটিং ফ্যাক্টরের মধ্যে মেন প্রথমবিন আছে, এছাড়া আছে গিয়ে থ্রম্বিন আছে, এছাড়া আরও আছে, আমি বলছি এখানে ক্যালসিয়াম আয়ন আছে, ভিটামিন কে আছে, আর অনেক কিছু আছে। 13খানা ফ্যাক্টর, এই নামগুলো মনে রাখলেই হবে। তাহলে প্লেটলেটস ইন ব্লাড ভেসেলটা এখানে ড্যামেজ হয়েছে, সেখানে এই প্লেটলেটগুলো আসা শুরু করলো, ক্যাসকেড অফ ক্লটিং ফ্যাক্টর রিয়াকশান হওয়ার পরে তারা দুজন মিলে কী করলো, প্রথমবিন অ্যাক্টিভেটারকে তারা ইউজ করে প্রথমবিন নয় প্রোটিনটাকে থম্বিনে কনভার্ট করলো। হ্যাঁ, প্রথমবিনে কনভার্ট করলো, থম্বিন আবার এই যে তোমার ফাইব্রিনোজেন আছে, তাকে ফাইব্রিনে পরিণত করছে। ফাইব্রিনটাই হচ্ছে ব্লাড ক্লট। যদি প্রশ্ন করে ব্লাড ক্লটের মধ্যে কী পাওয়া যায়, ফাইব্রিন কী বলে, এটা ফাইব্রিন পলিমার বলা হয়, মানে ফাইব্রিনের সুতোর মতো জিনিস, ফাইব্রিন পলিমার, এটা গেলে ব্লাড ক্লটিং হয়ে যাচ্ছে। ওকে, আগেও বলেছি, আজকে আবার বললাম।
আর লাস্ট ওই একটু আগে বুঝিয়েছি হেমাটোপোয়েসিস, হেমাটোপোয়েসিস স্টেম সেল, এরিথ্রোপোয়েসিস মানে তৈরি এরিথ্রোসাইট তৈরি হচ্ছে, তার মানে আরবিসি তৈরি হওয়ার প্রসেসের নাম হচ্ছে এরিথ্রোপোয়েসিস। লিউকোপোয়েসিস লিউকোসাইট তৈরি হচ্ছে, তাহলে ডাব্লিউবিসি প্রসেসের তৈরি নাম লিউকোপোয়েসিস। থম্বোপোয়েসিস মানে থম্বোসাইট তৈরি হচ্ছে, তাহলে প্লেটলেট তৈরি প্রসেসের নাম থম্বোপোয়েসিস। আচ্ছা নেক্সট লাস্ট আমার হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে ফাংশন অফ ব্লাডের মধ্যে কী পড়ছে, হিমোগ্লোবিনের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করা, পুষ্টি বর্জ্য পদার্থ এবং হরমোনকে বিভিন্ন গন্তব্যে পরিবহন করা, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, সব বলেছে একটু আগে, এবং আঘাত নিরাময়, রক্ত জমাট বাঁধা। তাহলে চারটে হচ্ছে মেন পয়েন্ট ফাংশন অফ ব্লাডের মধ্যে পড়ছে। তাহলে এইভাবে আমরা ব্লাডের ক্লাস এখানে কমপ্লিট করলাম। আবার বলছি তোমাদের আমি 2-3 মিনিট টাইম দিচ্ছি, যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো, সেটা ব্লাড রিলেটেড কোশ্চেন হতে পারে, হার্ট রিলেটেড হতে পারে, যে কোনো ফিজিওলজিক্যাল কোশ্চেন চাইলে তোমরা করতে পারো। এমনিতে আমাদের ব্লাডের ক্লাস এখানে কমপ্লিট হলো। যারা পরে জয়েন করেছে অসুবিধার কিছু নেই, তোমরা রেকর্ডিং ক্লাস পাবে, তবে লাইভ ক্লাসটা করার চেষ্টা করবে, তোমার সুবিধা হবে। রেকর্ডিং ক্লাসে প্রশ্ন উত্তর করা যায় না, লাইভ ক্লাসে প্রশ্ন উত্তরটা করতে পারো, সেই জন্যই বললাম। ঠিক আছে, তোমরা দেখো, যদি পারো কোশ্চেন করো, যদি মনে হয় কোশ্চেনটা করো। হ্যাঁ হয়ে গেছে ক্লাস, চলে আস। ওকে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ হলো। তোমাদের কোনো কোশ্চেন করনি, মানে ডাউট নেই, ভেরি গুড, ডাউট ক্লিয়ার হয়ে গেছে। লাইভ চ্যাটে এখনো কোশ্চেন আসেনি, তাহলে আজকে এখানে ক্লাস আমরা রাখলাম। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ। আবার পরের ক্লাসে আসছি, নিউট্রিশন ডাইজেশন নিয়ে ক্লাসে আসছি। পরের ক্লাসের জন্য তোমরা ওয়েট করো, একটুখানি 10 মিনিটের মধ্যে হয়তো শুরু হয়ে যাবে। আবার তোমরা লাইভ চ্যাটে চলে এসো, লাইভ ক্লাসটা কিন্তু করো।